হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 13 পেপার থেকে গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে মডিউল 1 থেকে 2023 সালে পরীক্ষায় এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। জনপ্রশাসন হলো রাষ্ট্রের সেই কার্যকারী অঙ্গ যার মাধ্যমে সরকার তার নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করে। এটি একটি সাংগঠনিক ও শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়া যার লক্ষ্য হলো জনগণের কল্যাণ নিশ্চিত করা। জনপ্রশাসনের প্রকৃতি বহুমাত্রিক। প্রথমত এটি কার্যকর ও ব্যবহারিক কারণ প্রশাসনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। দ্বিতীয় হচ্ছে এটি রাজনৈতিকভাবে প্রভাবিত কারণ প্রশাসনের লক্ষ্য ও নির্দেশনা নির্ধারিত হয় নির্বাচিত সরকার কর্তৃক। তৃতীয়ত জনপ্রশাসন পরিষেবামূলক জনগণের জন্য শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পরিবহন, রেশন ইত্যাদি পরিষেবা প্রদানে প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া জনপ্রশাসন হলো পরিবর্তনশীল। সময় পরিস্থিতির চাহিদা অনুযায়ী এর রূপ ও কার্যপদ্ধতি বদলায়। জনপ্রশাসনের পরিধি অত্যন্ত ব্যাপক। এর মধ্যে রয়েছে সরকারি নীতিমালার রূপদান ও কার্যকর বাস্তবায়ন, আইন ও শৃঙ্খলা রক্ষা, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, আর্থসামাজিক উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা, পরিকল্পনা রচনা, জনমতের প্রতিফলন এবং নাগরিকদের সঙ্গে সরকারের সংযোগ রক্ষা। আধুনিক রাষ্ট্রে জনপ্রশাসন শুধুমাত্র আদেশ পালনের মাধ্যমে নয়, বরং নীতি নির্ধারণ ও বিকাশ পরিকল্পনা এবং জনগণের অধিকার রক্ষার একটি মাধ্যম। প্রশাসনে আজ আর কেবল আদালতের কর্তৃত্বের বিষয় নয়, বরং এটি একটি গণমুখী ও দায়িত্বশীল কাঠামো। ফলে জনপ্রশাসন গণতান্ত্রিক রাষ্ট্রের সুশাসনের অন্যতম প্রধান স্তম্ভ হিসাবে বিবেচিত হয়। এবার দ্বিতীয় প্রশ্ন আছে, ভারতের পটভূমিতে উন্নয়ন প্রশাসনের গুরুত্ব ব্যাখ্যা করো। আরেকটা বিষয় তোমরা মনে রাখবে যে তোমাদের কিন্তু এই 10 নম্বরের উত্তরগুলো 100 শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে। খুব বেশি বড় করে লিখলে সময়ও পাবে না এবং ক্যালকাটা ইউনিভার্সিটি যারা পরীক্ষক, যারা খাতা দেখবেন, তারা কিন্তু নাম্বারও তোমাদের এক্সট্রা করে দেবে না। অথচ তুমি যদি বড় বেশি লেখো, যে একটা 10 নম্বরের প্রশ্ন 100 ওয়ার্ডে লিখতে বলা হয়েছে, সেখানে তুমি 200 ওয়ার্ড বা তারও বেশি লিখছো, সেখানে কিন্তু নাম্বার নাও পেতে পারো। ঠিক আছে, তাই ওটা একটু সচেতন থাকবে ওয়ার্ড লিমিট সম্পর্কে। সংক্ষেপে তোমার মূল যে ভিউ আছে সেটাকে কিন্তু প্রশ্ন সম্পর্কে তোমাকে তুলে ধরতে হবে। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা, দেখো, উন্নয়ন প্রশাসন। তবে আরেকটা বিষয় এখানে বলে নিই যে তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি এখনও কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, আমাদের 50% ডিসকাউন্টে এখন স্টাডি মেটেরিয়াল দেওয়া হচ্ছে। তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। যাক, প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। আজকে এই ক্লাসটা তোমরা দেখলে আশা করি তোমাদের সিসি 13 পেপারে 10 নম্বরের প্রশ্নে আর কোনো প্রবলেম থাকবে না। দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি কারণ আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আমি দেখাতে চাইছি। ঠিক আছে, যে আমাদের কি কোয়ালিটি আছে নোটসে, দেখে নাও তোমরা। এটা 2022 সালের প্রশ্ন। ঠিক আছে, 2022 সালের প্রশ্নটা হচ্ছে জনপ্রশাসন চর্চায় রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি আলোচনা করো। আমাদের প্রত্যেকটা পেপারে স্টাডি মেটেরিয়াল কিন্তু রেডি আছে, তোমাদের সিসি পেপার, ডিএসসি যে পেপারগুলো আছে প্রত্যেকটা পেপারে। তারপর এই প্রশ্নটা এবারের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কর্মধারার কর্মীবৃন্দ, এটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে এটা কিন্তু করবে। ঠিক আছে, দেখো এই প্রশ্নটা দেখে নাও। ঠিক আছে, তারপরে আছে 21 সালের একটা প্রশ্ন আছে, ভারতীয় পরিস্থিতিতে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা। ঠিক আছে, দেখো এটা হচ্ছে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা, দেখে নাও। একদম যতটা দরকার ততটাই উত্তর লেখা আছে। এটা আছে বৈদ্যুতিন প্রশাসনের সুবিধাগুলি। ঠিক আছে, সুবিধাগুলি আলোচনা করো। দেখো, এটা হচ্ছে বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা, অসুবিধাও আছে এখানে, সুবিধা অসুবিধা দুটোই বলেছে। এবার মডিউল 2 এ দেখো, সমাজ পরিবর্তন প্রক্রিয়ায় আমলাতন্ত্র একটি নেতিবাচক হাতিয়ার। বিবৃতিটির আলোকে মার্ক্সের আমলাতন্ত্র ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে কনসেপ্টটা তোমাকে মার্ক্সের আমলাতন্ত্রই দিতে হবে। দেখো, মার্ক্সের আমলাতন্ত্র সম্পর্কে তোমরা এটা লিখে দেবে এইভাবে। দেখছো প্রশ্নের উত্তরটা। তারপর নেতৃত্ব হচ্ছে প্রশাসনের জীবনী শক্তি। বিবৃতিটি ব্যাখ্যা করো। দেখো,
দেখো কিভাবে লেখা আছে, দেখো কোয়ালিটি, দেখো জনপ্রশাসনের কার্যকারিতা ও দক্ষতা মূলত নেতৃত্বের উপর নির্ভরশীল। কারণ নেতৃত্বই প্রশাসনিক কাঠামো পরিচালনা ও সক্রিয় থাকে। নেতৃত্ব শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নয়, বরং এটি লক্ষ্য নির্ধারণ, নীতি বাস্তবায়ন এবং জনকল্যাণ নিশ্চিত করার মূল চালিকা শক্তি। তারপর হচ্ছে দেখো, একজন দক্ষ প্রশাসনিক নেতা দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী চিন্তা এবং কার্যকর পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানকে গতিশীল রাখতে সক্ষম হয়। দেখো এই প্রশ্নের উত্তরটা এইভাবে লেখা আছে। তারপর 2022 সালের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো সব তোমাদের কিন্তু দেখে যেতে হবে, ঠিক আছে। 2023টা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বাকি এগুলো তোমরা দেখে যাও। আজকে প্রতিটা প্রশ্ন তোমরা মানে পেয়ে যাচ্ছ, প্রতিটা প্রশ্নের আর কি অ্যান্সার পেয়ে যাচ্ছ, দেখে নাও। আর একটু স্ক্রিনশট করে নিতে হবে, ঠিক আছে। দেখে নাও 21 সালের প্রশ্ন এটা, দেখো প্রতিটা প্রশ্ন দেখে নাও এবং এগুলো তোমরা তৈরি করে নাও। এর আগে আমি তোমাদের বড় প্রশ্ন দিয়েছি, ঠিক আছে, 15 মার্কসের প্রশ্ন 2023 সালেরগুলো দিয়েছি,